চর্চার নিয়মিত আলোচনায় আমরা আজকে কথা বলবো সাবেক ছাত্রনেতা অনিক রায়ের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ আপনাকে আমাকে ডাকার জন্য। আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনাদের অগ্রণী ভূমিকা ছিল, কিন্তু এক বছর পরে যে উদ্দেশ্য, যে আকাঙ্ক্ষা ছিল জনগণের, এক বছর পর কি মনে হচ্ছে সেই আকাঙ্ক্ষার কাছাকাছি সরকার বা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা আসতে পেরেছে? প্রথমত বিষয় হলো, এক কথায় যদি বলা যায় যে আসলে মানুষ যেই পরিবর্তনটা দেখতে চাইছে এটা একদিনে হওয়ার কখনোই সম্ভব ছিল না, কিন্তু যেই পথটাতে আসলে মানুষ উঠতে চাইছে সেই পথটা যদি আমি বলি তাহলে আসলে একেবারেই আমরা ওই গণঅভ্যুত্থানের যে স্বপ্ন থেকে যেই বাংলাদেশে বিনির্মাণের যেই কর্মসূচি সেই দিকে আসলে আমরা আগাইতে পারিনি। এটার জন্য সরকারের দুর্বলতার জায়গাটা সবচেয়ে বেশি, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার মনে করেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন, সেই আন্দোলনে নানান ছাত্র সংগঠনের ছাত্রনেতারা এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মানুষজন এই আন্দোলনে যুক্ত হয়েছে, শিক্ষকরা যুক্ত হয়েছে, দেশের সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ যুক্ত হয়েছে। ফলে এই যে একটা কালেকটিভ যে ড্রিম, এই ড্রিমটা তো আসলে কোনো শুধু একক গোষ্ঠীর ড্রিম না, এটা একটা টোটাল বাংলাদেশের একসাথে একটা ড্রিম যে আমরা একটা আরও বেশি মানে অন্তর্ভুক্তিমূলক একটা বৈষম্যহীন সোসাইটি আসলে গড়ে তুলতে পারবো। এখন মনে করেন বৈষম্যহীন সমাজ গড়ে তোলা নিশ্চয়ই একদিনের কাজ না, এটা আমরা বুঝি, কিন্তু এটা তো একটা পথ আছে, এটা একটা হাঁটার রাস্তা আছে, সূচনার জায়গাটা আছে, দেখলে বোঝা যায় যে আমি ওইদিকে যাচ্ছি। আসলে বাংলাদেশের রাষ্ট্র যেভাবে যাচ্ছে সেটা দেখে আসলে বলা যাচ্ছে না যে আমরা আসলে একটা বৈষম্যহীন সোসাইটির দিকে যাচ্ছি। আমরা অভ্যুত্থানের পর থেকে মব ভায়োলেন্স দেখছি, আমরা অভ্যুত্থানের পর থেকে প্রায় শতাধিকের উপর মাজারের আক্রমণ দেখেছি, যে কিছুদিন আগে নুরুল পাগলার মানে কবর থেকে লাশ পুড়িয়ে দেওয়া দেখছি। বলে এই যে সিনারিওগুলো তো আসলে গণঅভ্যুত্থানকে অপমান করেছে, গণঅভ্যুত্থানকে ছোট করেছে। ফলে বা এগুলোকে রেমেডি করার জন্য, এগুলোকে কমানোর জন্য, এগুলোকে সোসাইটি থেকে নির্মূল করার জন্য সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগটাও আমরা আসলে দেখি নাই। আবার একই সময়ে আমরা দেখতেছি যে যেই শ্রমজীবী মানুষ আসলে মূলত রাস্তায় নেমে এসেছিল, যার কারণে যাত্রাবাড়ি, মনে করেন উত্তরা কিংবা গাজীপুর কিংবা সাভার, যে লড়াইটা শ্রমজীবী মানুষ করেছে গণঅভ্যুত্থানে, আপনি দেখেন যে ঠিকই গণঅভ্যুত্থানের পরে কিন্তু আর্মির গুলিতে বা কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শ্রমিক মরার ঘটনা কিন্তু এখনও ঘটছে। ফলে আসলে যেই জায়গাগুলো, তার মানে যে পরিবর্তন হওয়ার কথা ছিল সেই পরিবর্তনের লাইনে তো আসলে দেশ চলতে পারেনি, এটা সত্য। কিন্তু এটা নিশ্চয়ই একটা লড়াইয়ের বিষয়, এই লড়াইটা সরকারের ব্যর্থতার কথা বললেন, আরও রাজনৈতিক শক্তিগুলো, এবং আমরা দেখলাম যে পুরনো রাজনৈতিক দলগুলোর পাশাপাশি এই গত এক বছরের নতুন রাজনৈতিক দলও আবির্ভূত হলো। তারা কেন এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারলো না? এখানে একটা বড় বিষয় হয়ে গেছে যে এখানে তো একটা লম্বা সময় রাজনৈতিক শূন্যতা ছিল। ফলে রাজনৈতিক দলগুলোর পার্সপেক্টিভ থেকে যদি আপনি দেখেন, রাজনৈতিক দলগুলোর কাছে খুবই একটা বড় বিষয় ছিল। মনে করেন আপনি বিএনপি বলেন কিংবা জামাত বলেন কিংবা গণসংহতি আন্দোলন কিংবা এবি পার্টি, এই যে বা রাজনৈতিক দলগুলো বা এখানে বামপন্থী দলগুলো, এটা লম্বা সময় ধরে শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু দানা বাঁধিয়ে গিয়েছেন তারা। তো যখন আসলে শেখ হাসিনার পতন হয়েছে, এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, তখন আসলে এই রাজনৈতিক শূন্যতাটা আসলে পূরণ করবে কে, মানে কিভাবে এই রাজনৈতিক শূন্যতার পূরণ হবে, এই জায়গাটাতেই তো আসলে দ্বন্দ্বটা শুরু হয়ে যায় আর কি। এবং এই দ্বন্দ্বের জন্য কিন্তু আসলে এক প্রকার বাংলাদেশের মানুষও আসলে সাফার করেছে এই রাজনৈতিক দ্বন্দ্বগুলোর কারণে। এবং এটার জন্য আসলে সরকারেরও কিছুটা দায় আছে, যে সরকার আসলে কি করবে, কতদিনে করবে, কি কি কাজ সে করবে, সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের কোনো রোডম্যাপ দিতে পারে নাই। মানে আমরা মনে করেন নানানভাবে কিন্তু বারবার বলে আসতেছিলাম যে আপনি একটা রোডম্যাপ দেন, একটা ইলেকশনের রোডম্যাপ দেন, আপনি কী কী সংস্কার করবেন, কবের মধ্যে করতে চান, কী উপায়ে করতে চান এবং কবে নাগাদ আপনি ইলেকশন করতে চান। এটা যদি মনে করেন যে ডক্টর ইউনূসের যে গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, সে যদি প্রথম 1 মাস 2 মাসের মধ্যে ডিক্লেয়ার করতে পারতো, তাহলেই দেখা যেত অনেক উত্তেজনা প্রশমিত হয়ে যেত, বাংলাদেশ জানতো যে আমরা কোন দিকে যাচ্ছি। আমাদের এখন যে গণতান্ত্রিক উত্তরণটা করতে হবে, একটা ডেমোক্রেটিক্যাল পার্লামেন্ট যে আমাদের গড়ে তুলতে হবে, যেটা আমরা গত 17 বছর পাইনি, কিংবা বলতে গেলে আমরা আমাদের মানে হিস্ট্রিতেই আসলে ডেমোক্রেটিক্যাল পার্লামেন্ট দেখি নাই। তো একটা যে ডেমোক্রেটিক্যাল পার্লামেন্ট গড়ে তুলতে হবে, সেই পার্লামেন্টটা আসলে কবে নাগাদ হবে, সেই দিকে রূপান্তর করাটা, একটা ডেমোক্রেটিক্যাল চেঞ্জের দিকে নিয়ে যাওয়া। কিন্তু সরকার তো ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করে। না, এটা তো অনেক পরে আসা।
আপনি মনে করেন এটা তো অনেক পরে, এগুলো তো সরকারের প্রথম 1-2 মাসের কাজ ছিল। যেমন আপনি যদি নেপালের উদাহরণ দেখেন, নেপালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বসেই কিন্তু তিনি তার নির্বাচনের ডেট কিন্তু ডিক্লেয়ার করছেন, নির্বাচনের তারিখ ঘোষণা করছে, আন্দোলনকারীরা ঘরে ফিরে গেছে। ঘরে ফিরে গেছে, কারণ তিনি একটা লাইন দিয়ে দিচ্ছে যে দেশ এখন এই লাইনে চলবে, আমরা এইভাবে করে আগে আমাদের সামনের যে গণতান্ত্রিক রূপান্তরটা আমরা। নেপাল যেটা পারলো, বাংলাদেশ পারলো না কেন? এখন এখানে আসলে দুই রকমের পার্সপেক্টিভ, এটা হলো এক এক দেশে এক এক রকমের বাস্তবতা আসলে তৈরি হয়। বাংলাদেশে মনে করেন যে যেভাবে ডিপ মানে স্টেট রুল করে, যেভাবে আমলাতন্ত্র Deep state, deep state। ডিপ স্টেট মানে মনে করেন আমলাতন্ত্র, এখানে আইন শৃঙ্খলা বাহিনী বা এখানে ব্যবসায়ী। গোয়েন্দা সংস্থা, ব্যবসায়ী, মানে এই সব মিলিয়ে যেই সিচুয়েশন, এটার সাথেও নেপালের নিশ্চয়ই অনেকগুলো জায়গায় পার্থক্যও রয়েছে নেপালের সাথে আমাদের। ফলে এটা আসলে ডিফারেন্ট ঘটনা তো ঘটে। আমরা মনে করেন এখনও তো, যেমন আমি তো মনে করি এখনও গণঅভ্যুত্থানের আসলে তৃতীয় পর্যায়ে আসলে চলমান। আমরা গণঅভ্যুত্থানটা করেছি, ওটা ছিল প্রথম অধ্যায়। তারপর এই যে 1 বছর যে গেল, এই 1 বছর কিন্তু আমরা অনেকে অনেক রিয়েলাইজেশনের উপর দিয়ে গেলাম যে আসলে কী হইলো, কীভাবে হইলো। ফলে এইটার যে তৃতীয় পর্যায়ে যেটা শুরু হবে, সেইটাই মূলত আপনি দেখবেন যে বাংলাদেশকে গঠনের লাইনে নিয়ে যাবে। এটার জন্য হয়তো সময় লাগবে, এই লড়াইটাও নিশ্চয়ই আরও সময় নেবে, কিন্তু নিশ্চয়ই এই গণঅভ্যুত্থানটা বৃথা যাবে না আর কি। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। নির্বাচনের ফলাফলও দেখেছেন, এবং বৈষম্য বিরোধী আন্দোলনে প্রকাশ্যে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে তাদের দেখলাম যে নির্বাচনী লড়াইয়ে পিছু হটেছে, তারা কাঙ্ক্ষিত ফলাফল পায়নি। এবং জাহাঙ্গীরনগরে যিনি জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করেছিলেন। এই পুরো বিষয়টি কীভাবে দেখছেন? প্রথমত বিষয় হলো ভোট বিষয়টা তো খুবই সাংগঠনিক একটা বিষয়, সাংগঠনিক শক্তিমত্তার একটা বিষয়। আমাদের যেটা মনে হয় যে আসলে গত 1 বছরে নানানভাবে এই বিশ্ববিদ্যালয়গুলোতে লেভেল প্লেয়িং ফিল্ড বলে যে জিনিসটা আসলে থাকা দরকার ছিল, সেটা ছিল না। যেমন আপনি লক্ষ্য করবেন যে কোনো ছাত্র সংগঠনই হলগুলোতে তার রাজনীতি করতে পারে নাই। হলগুলোতে তার প্রচার, তার কর্মসূচি, সেটা সভা হইতে পারে, সেটা একটা পাঠচক্র হইতে পারে, সেটা নানান রকমের কর্মসূচি, সেই কর্মসূচিগুলো আসলে করতে পারে নাই। কিন্তু এটা কিন্তু আপনার মনে করেন যে ছাত্র শিবিরের যে তারাই স্বীকার করেছে যে ছোট ছোট টিমে তারা কিন্তু এই কাজটা করে গিয়েছে, তারা বলে নাই যে সব কমিটি। ফলে এই জায়গাগুলো তো খুব গুরুত্বপূর্ণ এক। দ্বিতীয়ত হইল এখনকার যে শিক্ষার্থীরা, তারা তো আসলে খুবই সচেতন, এবং একই সাথে তাদের কাছে ইনফরমেশান খুব ইজিলি ভ্যালিড করে। কারণ শেষ পর্যন্ত আপনি যদি লক্ষ্য করবেন যে শিক্ষার্থীরা কিন্তু মানে ডাকসুটা যদি আমরা লক্ষ্য করি, খুবই রাজনৈতিক সিদ্ধান্ত তারা নিয়েছে। কিন্তু আপনি দেখবেন যে অনেক স্বতন্ত্র প্রার্থী ছিল, ইলেকশনের পরে সেই স্বতন্ত্র প্রার্থীদের কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আপনি দেখবেন নির্বাচনের আগে প্রচণ্ড মিডিয়া হাইপ এই স্বতন্ত্র প্রার্থীদের ছিল, কিন্তু শেষ পর্যন্ত ইলেকশনের পরে যেই কয়জন ছাত্রনেতাকে নিয়ে কথা বলা হচ্ছে, এরা সবাই রাজনৈতিক পরিমণ্ডলের লোক এবং হার্ডকোরভাবে তারা রাজনীতিটা করা, সংগঠন করা লোক। ফলে এইটাও কিন্তু একটা মেসেজ একই সাথে এই ডাকসু। আরেকটা জিনিস আমি যেটা মনে করি যে ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচন, এই ছাত্র সংসদ নির্বাচনগুলো ধারাবাহিকভাবে হইতে হবে। কারণ দেখা যায় কি, অনেক সময় যারা বড় পার্টি, সাপোজ মনে করি বিএনপি, জামাত, তারা আসলে জানে নির্বাচন কীভাবে করতে হয়। কিন্তু দেখা যায় যে অনেক ছোটো পার্টি আছে, তাদের ছাত্রনেতারা অনেক পপুলার ক্যাম্পাসে, কিন্তু তারা আসলে ওই জিনিসটার সাথে পরিচিত না, শক্তি তাদের দুর্বল। ওইভাবে সাংগঠনিক শক্তি যে গড়ে তুলতে হবে নির্বাচনের জন্য, সেই সেন্সটার মধ্যে আসলে থাকে না। ফলে এই জিনিসটা আমার মনে হয় যে এই ডাকসু নির্বাচনগুলো যখন ধারাবাহিকভাবে হবে, তখন দেখবেন যে সবগুলো রাজনৈতিক শক্তি তার যে ইকুয়েশন, তার যে রাজনৈতিক সমীকরণ, সেটার মধ্যে নির্বাচনটাকে মুখ্য রেখা তার কর্মসূচিগুলো সেট করবে। আপনি একসময় বাম ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলেন, এবারে ডাকসু এবং জাকসুর নির্বাচনে বামদের আমরা শোচনীয় পরাজয় দেখলাম, সেটি কি আপনাকে ব্যথিত করে? না, প্রথমত বিষয় হলো আমার মানে খুব একটা ব্যথিত করে না। কারণ আপনি মনে করেন যে কারণ হলো আমি উল্টা আশাবাদের জায়গা দেখি আর কি। যেমন মনে করেন মেঘমোল্লার বসু, তিনি ডাকসুর জিএস পদে দাঁড়িয়েছিলেন। তো আমার কাছে অনেকখানি মনে হয়েছে যে ছাত্র শিবির ইলেকশন জিতেছে, কিন্তু ছাত্র শিবিরের রাজনীতি হারা গেছে। কারণ ছাত্র শিবির কিন্তু তার ইস্তেহারে একবারও ইসলাম নাম লিখতে পারে নাই। ছাত্র শিবিরের ইস্তেহার কিন্তু অনেক বেশি মধ্যপন্থী দলের। স্বনামে তো নির্বাচনও করেনি। না, ওটা তো সবাই সবার জোটের নামে ইলেকশন করেছে। কিন্তু আপনি যদি ধরে নেন আর কি, যে যেহেতু ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল ছিল, যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট,
তো এটা তো ছাত্র শিবিরের লিডারশিপ এখানে ছিল। কিন্তু আপনি যদি দেখেন যে ছাত্র শিবির যে ইলেকশনই প্রচারণা বা তার যে স্টাইলটা সে নিয়েছে, সেটা কিন্তু ঠিক তার রাজনীতির স্টাইল না, এটা মধ্যপন্থী রাজনীতির স্টাইল নিয়েছে। এটা কি ইতিবাচক নয়? ইতিবাচক নেতিবাচকের থেকে আমার মনে হয় তাহলে তো তার রাজনীতি যে ভুল ছিল এটা তার স্বীকার করতে হবে ছাত্র শিবিরকে, যে আমরা যে তাহলে এতদিন ধরে যে রাজনীতিটা তারা করে এসেছে, যেভাবে ইসলামের নামে তারা এখানে রাজনীতি করতে চেয়েছে, সেই স্টাইলটা তাহলে ভুল, সেটা স্বীকার করে নিয়ে কেউ যদি নিজের রাজনৈতিক ফর্ম চেঞ্জ করে, সেটা তো নিশ্চয়ই তারা সাধুবাদ জানানো যাইতেই পারে, ওটা ভালো হোক আর খারাপ হোক। কিন্তু অন্যদিকে আমি যদি দেখি যে মেঘমল্লার বসু, সে কিন্তু তার যে আইডিওলজি, সেই আইডিওলজির জায়গা থেকে কিন্তু অন্য কোনো বক্তব্য সে কিন্তু দেয় নাই। তার হইয়া কেউ নাজিরা বাজার খাওয়ায় নাই, তার হইয়া কেউ স্টার হোটেলে খাওয়ায় নাই, তার হইয়া কেউ বাইকের রাইড দেয় নাই, কিছুই করে নাই। ফলে মেঘমল্লার বসুকে যে 4,949 জন ভোট দিয়েছে, তারা কিন্তু কেউ হুজুগে ভোট দেয় নাই, তারা বুঝা শুইনা সিদ্ধান্ত নিয়ে মেঘমল্লার বসুকে ভোট দিয়েছে। কারণ মেঘমল্লার বসু কোনো সেলিব্রিটি না যে একজন সেলিব্রিটি ইউটিউবার ইনফ্লুয়েন্সার দাঁড়াইছে, আমি পছন্দ ভোট দিলাম, বা উনি দেখতে সুন্দর তাই ভোট দিলাম, উনি অনেক বিনয়ী ভোট দিলাম। কিন্তু মেঘ কিন্তু আসলে যে ভোটটা পেয়েছে, সেটা কিন্তু তার রাজনীতির উপর দাঁড়িয়ে ভোট পেয়েছে। ফলে আমি তো উল্টা মনে করি যে এই নির্বাচনগুলো যদি ধারাবাহিকভাবে হয়, ক্যাম্পাসে এই যে বিকল্প প্রতিরোধের যে শক্তি, সেই শক্তির জায়গা গড়ে উঠবেই। ফেব্রুয়ারি নির্বাচন সম্পর্কে আপনার কি বলে ধারণা কি, চিন্তা কি, এবং নির্বাচনটি হবে কি না এই প্রশ্ন অনেকের মধ্যে আছে। প্রথম আপনি কি সংশয় প্রকাশ করেন? আমি সংশয় প্রকাশ করি, কারণ হলো মনে করেন যে ব্যক্তিগত জায়গা থেকে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে আমি ব্যক্তিগতভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই কি চাই না, সেটা এক রকমের উত্তর। আরেকটা হলো যে সামগ্রিক পরিস্থিতি দেখে আমি আসলে কি বুঝতে পারতেছি কি, আমি আসলে সামগ্রিক পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে, সেটা হলো এখন পর্যন্ত ফেব্রুয়ারি ডিক্লেয়ার হওয়ার পরও ফেব্রুয়ারি নিয়ে কিন্তু এক প্রকার অনিশ্চয়তা এখন পর্যন্ত চলছে। ফেব্রুয়ারি কিন্তু ডিক্লেয়ার হয়েছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। আবার আপনি আমি লক্ষ্য করবো, মনে হয় কাল মানে 2-3 দিন আগে আমি লক্ষ্য করলাম ডক্টর আলী রিয়াজ একটা কমেন্ট করেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। গতকালকে একটা প্রথম আলোর আলোচনা, আচ্ছা আলোচনা সবাই বলেছেন, আমি এটা শুনলাম আর কি। তো এই যে এইরকম একটা তো পরিবেশ আছে, তার মানে হলো তার এই কথার মাধ্যমেও কিন্তু প্রকাশিত হয় যে নির্বাচন না হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা বা শঙ্কা, যে নির্বাচন না হওয়ারও একটা শঙ্কা আসলে এই মোমেন্টে আছে। কিন্তু আমার মনে হয় যে আসলে বাংলাদেশের একটা গণতান্ত্রিক ট্রেনে উঠে পড়তে হবে, একটা ডেমোক্রেটিক্যাল ট্রেনে উঠতে হবে। এই অনিশ্চয়তার সরকার, আবার একই সাথে হলো এই অন্তর্বর্তীকালীন সরকার তো ফিট না, মানে দেশ পরিচালনার জন্য ফিট না। ফলে আরও 1 মাস 2 মাস 3 মাস এই সরকারকে বেশি দেওয়া, এটা এক প্রকার দেশের জন্য সামগ্রিকভাবেও ক্ষতির শিকার হইতে পারে। সেটা নির্বাচন করে যেই জিতুক না কেন, কারণ যে একটা যদি আমরা যদি কমসে কম আমাদের পার্লামেন্টটাকে আরেকবার সচল করতে পারি, আমাদের গণতন্ত্রটার যদি আরেকবার সচল করা যায়, তাহলে নিশ্চয়ই আমরা ধীরে ধীরে দেখা যাবে যে আমরা ধারাবাহিকভাবে যদি কয়েকটা বার আমরা একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচনটা আয়োজন করতে পারি, দেখা যাবে বাংলাদেশ একটা গণতান্ত্রিক স্কেলে উঠতে পারে। সম্প্রতি তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহবুজ আলম লন্ডন সফরকালে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে, মিছিল হয়েছে, এমনকি তার গাড়িবহরের হামলা হয়েছে। আবার একইভাবে আমরা দেখলাম যে জাপানে সেখানেও বিক্ষোভ হয়েছে, এনসিপি নেতারা সফর করছিলেন সেখানে। এই দুটো সফর এবং এর বিশেষ করে তথ্য উপদেষ্টার উপর হামলার পরিপ্রেক্ষিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি বিবৃতি দিয়েছে, এবং যে বিবৃতিটা খুবই কী বলে উদ্বেগ জানিয়েছেন। একই সঙ্গে সরকারের ভেতরের সরকার আছে, সরকারের উপেক্ষার কথা বলছেন, অবহেলার কথা বলছেন, এবং তাদেরকে এবং একথাও উচ্চারণ করেছেন যে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এটি আপনার বিশ্লেষণ কি? মানে এই হঠাৎ করে এই উদ্বেগ, আমরা তো জানতাম যে এনসিপির সাথে সরকারের একটা সম্পর্ক আছে, ভালো সম্পর্ক আছে। আসলে এই সরকারের সাথে সবারই সম্পর্ক আছে, এই সরকারের সাথে বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, সবারই আসলে এক প্রকার সম্পর্ক আছে। কারোর প্রতি বিশেষ সম্পর্কর জায়গাটা আসলে খুব বেশি না। আমি যেটা প্রথমত বলি যে মাহফুজ আলম একজন সরকারের উপদেষ্টা, তিনি লন্ডনে যাক কিংবা আমেরিকায় নিউ ইয়র্কে যান, এগুলো সবই রাষ্ট্রীয় সফরের অংশ বা ওই নিরাপত্তা বলয়ের অংশ। ফলে আমরা বারবার দেখলাম যে সরকারের আসলে অন্য উপদেষ্টারা যাচ্ছেন, অন্য উপদেষ্টারা সবাই কিন্তু যাচ্ছেন, সব জায়গায় সব কিছু হচ্ছে, প্রবলেম হচ্ছে না। প্রবলেমটা হচ্ছে শুধু মাহফুজ আলমকে কেন্দ্র করে।
একবার হচ্ছে আইন উপদেষ্টার ক্ষেত্রে একবার আইন উপদেষ্টার সাথে একটা প্রবলেম হচ্ছে, কিন্তু এছাড়াও যদি আপনি লক্ষ্য করেন অন্য উপদেষ্টাদেরও কিন্তু নিয়মিত সফর হচ্ছে, বিভিন্ন রকমের তারা নিশ্চয়ই কাজের সুবাদে যাচ্ছে। কিন্তু সমস্যাটা হচ্ছে মাহফুজ আলমকে নিয়ে, এটা একটা বড় ধরনের জায়গা। কারণ আমরা সবাই মোটামুটি মনে করেন যারা জুলাই অভ্যুত্থানের সাথে ছিলাম তারা সবাই মাহফুজ আলমের আসলে এই আন্দোলনের ভূমিকাটা কই, তিনি আসলে কি করেছেন এই আন্দোলনে, এইটা তো আসলে সেটা তো আপনারাও ব্যাখ্যা করেননি। না, ব্যাখ্যা করার বিষয় কি মনে করেন যে মানে তার যে একটা মুখ্য ভূমিকা ছিল এবং মুখ্য ভূমিকা নেপথ্যে মানে কি, এই গণঅভ্যুত্থানটা তো সবার, সেখানে অনেকগুলো অ্যাঙ্করিং ক্যারেক্টার আছে যারা মুভমেন্টের কোনো না কোনো একটা ফেজে অ্যাঙ্করটা ধরছে, যে ঠিক আছে 2 দিন 3 দিন বাটনটা পাস করছে। তো এইসবের মধ্যে যারা ছিল যে অ্যাঙ্করিং ক্যারেক্টারগুলো, সেই ক্যারেক্টারগুলোর মধ্যে তো মাহফুজ আলম অন্যতম ক্যারেক্টার, এটা নিয়ে তো আসলে কোনো ডিফাইন নেই। এখানে আমি মাহফুজ আলমরে এটা বলে অনেক বড় হিরোও বানাইতে চাই না, আবার তার ক্রেডিটটাও কোনোভাবে কেউ ডিজোন করুক সেটাও আমি চাই না, যেটা বাস্তবতা আর কি। মাহফুজ আলম এই গণঅভ্যুত্থানের একজন খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, এবং শুধু গণঅভ্যুত্থান না, গণঅভ্যুত্থান পরবর্তী গণঅভ্যুত্থানের ভাষা কীভাবে নির্মাণ হবে সেই জায়গাতেও তার একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। এবং আপনি মনে করেন যে এই এবং খুব নির্মোহভাবে রাজনৈতিক বিশ্লেষণ বা নির্মোহভাবে রাজনৈতিক পজিশন নেওয়া এক প্রকার এবিলিটিও তার মধ্যে আছে। ফলে সেই জায়গাগুলো থেকে মনে করেন যে মাহফুজ আলম সরকারি উপদেষ্টা, সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা, তিনি গেছেন, তার নিরাপত্তা যে বিঘ্নিত হওয়া বারবার, এটা তো একটা কোয়েশ্চেনের শিকার একদিকে। আরেকটা হলো নাহিদ ইসলাম যে স্ট্যাটাসটা দিয়েছেন, এটা নিশ্চয়ই নাহিদ ইসলামের পার্সোনাল স্ট্যাটাস। এনসিপিও এইভাবে মনে করে কি না, এটা নিশ্চয়ই এনসিপি যদি বিবৃতি দেয় তাহলে জানা যাবে। এখন নাহিদ ইসলামের কাছে নিশ্চয়ই এমন অনেক ইনফরমেশান থাকতে পারে যেগুলো আমার আপনার কাছে নাই, এই জন্য হয়তো বা আমরা বুঝতে পারতেছি না। কিন্তু একটু তো আমরা সবাই বুঝি যে নানাভাবেই ছাত্র উপদেষ্টাদের ভিলিফাই করার চেষ্টা হয়েছে নানান জায়গায়, বা নানানভাবে ছাত্র উপদেষ্টারা বা সমন্বয়কদের মধ্যে নানান জটিলতার আলাপ সামনে নিয়ে আসা হয়েছে। ফলে সেগুলোকে নিশ্চয়ই উল্লেখ করে তিনি বলছেন আর কি। কিন্তু আবার নাহিদ ইসলামের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটা বিবৃতি দেখলাম যে সেখানে বলছে যে নব্য মৌদুদিবাদী মাহফুজ আলম, মাহফুজ আলম যে আমরা একটা প্রক্সি মৌদুদিবাদী দল চাই না, অনেক প্রক্সি আচ্ছা মৌদুদিবাদী। মানে ছদ্মবেশী মৌদুদিবাদী দল চাই না, এটি কি আপনি কি মনে করেন যে এটি সম্প্রতি যে জাকসু নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে এ ধরনের বিবৃতি আসলো? এখন এটা হইতে পারে জাকসুর ইলেকশনের পরিপ্রেক্ষিতে হইতে পারে, সেটা কোনো বিশেষ রাজনৈতিক দলকে ইঙ্গিত করেও হইতে পারে। এখন সেটা মাহফুজ আলম সবচেয়ে ভালো বলতে পারে। কিন্তু মাহফুজ আলমের কথাটা যে কোন সেই রাজনৈতিক দলকে ইঙ্গিত করেছে সেই আলোচনায় যদি না যাই, মাহফুজ আলমের কথাটা আসলে তো সত্য যে জামাত শিবির মনে করেন যে তাদের যে রাজনীতিটা, সেই রাজনীতিটার মধ্যে সবচেয়ে বড় সমস্যাটা কি, সেটা হলো সে প্রচুর প্রক্সি দোকান খোলে। মূল নামের বাইরে এসে অনেক নাম, আমি এখন নামগুলো বললাম না, নামগুলো বললে অনেকে রাগ করতে পারে বা মানে নাম বলবো, কিন্তু এরকম সে প্রক্সি খোলে এবং একটা গুরুত্বপূর্ণ সিচুয়েশনে সেই সবগুলো প্রক্সির একজনকে কইরা সেটা শক্তি দেখায়, এই আমার এটা আছে। ফলে এইটা আসলে নানানভাবে অনুচিত। আবার ফলে যেহেতু এরা আছেই, ফলে নতুন হওয়া কোনো রাজনৈতিক দল যদি শেষ পর্যন্ত ওই ধারাতেই হাঁটতে চায়, মানে ওই প্রক্সি রাজনীতিটাই করতে চায়, তাহলে সেটার জন্য সে মোস্ট ওয়েলকাম, কিন্তু সেটা করলে তো তার কোনো রাজনীতি দাঁড়াবে না। ফলে আমার মনে হয় মাহফুজ আলমের ইঙ্গিতটা ওই রকমই আর কি, যে নতুন যারা হইতে যেতেছে তারা যদি আজকে পাওয়ারের নানান রকম ইকুয়েশন দেখা মনে করে যে একটা প্রক্সি মৌদুদিবাদের দলের দিকেই যদি আমি হাঁটাটা দিই, তাহলে হয়তো বা আমার জন্য সামনের যে রাজনীতি, সেই রাজনীতির রাস্তাটা মসৃণ হয়ে যাবে। তার মানে এখানে একটা সতর্ক বার্তা, এটা একটা সতর্ক বার্তা হিসেবে নিতে পারেন, যে আপনি মনে করতে পারেন যে এই মুহূর্তে যেহেতু রুমে অনেক আলোর ঝলকানি, তাহলে এই ঝলকানিটাই মনে হয় ঠিক, এই ঝলকানিটা যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। জাকসুর নির্বাচন, জাতীয় নির্বাচনের ফলাফলে কী ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করেন? একটা বড় বিষয় হলো জাকসুর ইলেকশনের প্রভাব তো আছে, মানুষের মধ্যে কথা হবে, মানুষ জানবে। বড় রাজনৈতিক দল বিএনপি এবং আজকেই শুনলাম যে জাকসুর নির্বাচনের যে ফলাফল সেটি প্রতিটি উপজেলায় জামাত ইসলামের মধ্য দিয়ে এটি প্রচার করা হচ্ছে। হ্যাঁ, এখন এটা তো খুবই সিম্পল হিসাব, জামাত তার সুযোগ নিতে চেষ্টা করবে। জামাত তার ছাত্র সংগঠনের লিডারশিপ ডাকসু এবং জাকসুতে জিতেছে, ফলে সেটা সে তার গৌরবের জায়গা থেকে প্রচার করবে এবং এটাই খুবই স্বাভাবিক। আবার একই সাথে মনে করেন বিএনপি একটা বড় রাজনৈতিক দল, ইলেকশনের আসলে বেশি দিন বাকি নেই। আমার যেটা মনে হয় খুব
একটা না হলেও ভালো একটা প্রভাব এটার মধ্যে থাকবে। কারণ শেষ পর্যন্ত তাও মনে করেন শেষ পর্যন্ত নির্বাচন তো একটা সাংগঠনিক জায়গা। ফলে সাংগঠনিক শক্তির দিক থেকে যদি বিএনপি তার পজিশন ঠিক রাখতে পারে তাহলে বিএনপির জন্য ভালো হবে। যদি জামাত এই ডাকসুর প্রভাবকে কাজে লাগায় তার সাংগঠনিক শক্তিকে কাজে লাগে আরও একটু বড় মেকানিজম মানে জায়গায় তৈরি করতে পারে নিজের ইমেজটাকে, তাহলে সেটাও তার জন্য সুবিধা হবে। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনটা হইতে হবে, নির্বাচনের রাস্তায় যেতে হবে। সেইটা যেই জিতুক আর যেই হারুক, কারণ আপনি যদি একটা ডেমোক্রেটিক্যাল সোসাইটিতে যেতে চান, যেই জিতুক আপনার সেটা মানতে হবে। কিন্তু আপনাকে আগে এনশিওর করতে হবে যে যেই নির্বাচন পদ্ধতি, যেই সিস্টেমের মাধ্যমে এই নির্বাচনটা সম্পন্ন হলো সেইটা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার সিস্টেম আর কি। তারপর যেই জিতুক তাকে সামনে রেখেই ওইভাবেই আপনার মানে আপনার দেশ পরিচালনা করতে হবে। অনেকটা চর্চার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আবারও আমাদের দেখা হবে। শুভেচ্ছা। আপনাদেরও ধন্যবাদ।